আমাকে কাঁদানোর জন্য থ্যাঙ্কস। ভালো লাগে না? সব সময় স্বাভাবিক কথার মাঝে এমন করে কথা বলে, যা শুনতে অন্যরকম কেমন যেন একটু মনে হয়। কিন্তু সে আবারও সেই একই কথাটা বলল। থ্যাঙ্কস এগেইন মিস্টার আলফি। থ্যাংক ইউ সো মাচ। আমাকে কাঁদিয়ে তুমি অনেক ভালো একটা কাজ করেছো। হাতটা তালি দিয়ে বলছে। কনগ্রাচুলেশন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাগলামো করতে করতে নিজে বিড়বিড় করতে করতে চলে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি হলো? প্রথমে ও নিজেই পাগলির মতো কী সব আবোল তাবোল বলল। পাগলি একটা। এখানে কি শেষ? আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে উঠছি। ভিড়ের মধ্যে তার ফোন। আবার নিশ্চয়ই একই কথা বলবে। বলো। হ্যাঁ, আমি বাসে চড়েছি। তুমি অনেক ভালো একটা কাজ করলে। তোমাকে পুরস্কার দেওয়া উচিত। থ্যাংক ইউ মিস্টার। থ্যাংক ইউ সো মাচ। নিজে বিড়বিড় করে ফোনটা কেটে দিল। পাগলি একটা। আজ হুট করে নুসরাত এমন একটা কথা বলে ফেলেছে, যেটা শোনার জন্য আমি প্রথমে প্রস্তুতি ছিলাম না। দ্বিতীয়ত এমনটা শুনবো আমি কখনো ভাবতেও পারিনি। মেয়েটা স্বাভাবিক কথা বলছে, ভালো লাগছিল। হঠাৎ করে বলে ফেললো। কথাগুলো এমন ছিল। আমি তোমাকে ভালোবাসি আলফি। আই লাভ ইউ। নিজে ভ্রম ভেবে প্রথমে কিছুই বলিনি। দ্বিতীয়বারও আমাকে বলল। তোমাকে ভালোবাসি বলেছি। তুমি শোনোনি নাকি শুনতে চাইছো না? হ্যাঁ, তুমি আমাকে কিছু বললে। তোমায়ই বলছি। তোমাকে ভালোবাসি বলেছি। শুনতে পাওনি? শুনলাম তো। ফ্রেন্ড তো ফ্রেন্ডকে ভালোবাসি বলেই। আলফি, তুমি আমি শুধু ফ্রেন্ড না। তোমার জন্য আমার মনে একটা সুইস কর্নার রয়েছে। তুমি সেটাও জানো তো? জানি না তো, এখনই জানলাম। আলফি, সরাসরি বললে বলো, নয়তো না বলে দাও। ঘুরিয়ে ফিরিয়ে কিচ্ছু বলবা না। আমি আইসক্রিমটা নিজের মুখে দিয়ে ওর দিকে তাকালাম। হ্যাঁ, সরাসরি বলছি, এসব আমার ভালো লাগে না। মুহূর্তেই নুসরাতের চোখ দুটো ভরে উঠতে লাগলো। এরপরের কিছু তো বলাই হয়েছে। ফোনটা পকেটে ভরে রাখলাম। মানুষের ভিড়ে আর গাড়ির হঠাৎ হঠাৎ ব্রেক কষে ধরায় ঠিকমতো দাঁড়ানো সম্ভব হচ্ছে না। যেই নুসরাত কিনা ফোনের ওপরে ফোন, ফেসবুকে কতটা মেসেজ, সে কিছুদিন ধরে কোনো যোগাযোগই করছে না। নুসরাত মেয়েটা খুবই আবেগী। আমাদের পরিচয়টা ঠিক এমনভাবে হয়েছিল। নুসরাত আমার জাস্ট একটা ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড। ও প্রায় ফটো কন্টেস্টে নিজের সেলফি আপ করতো। তো একদিন রিকোয়েস্টটা দিয়েই ফেললাম, কিন্তু ফলোয়ার হয়েইছিলাম। মেসেজ করলে রিপ্লাই দিত না, মেসেঞ্জারে কল করলে বলুক দিত। কিন্তু আমারই এক ফ্রেন্ডের সাথে ওর খুব ভাব ছিল, মানে খুব ভালো ফ্রেন্ডশিপ। আমার ফ্রেন্ড সজীবও নিজে ফটোশ্যুট করে কখনো কখনো। আমি ওকে বলেছিলাম নুসরাতের সাথে ফ্রেন্ডশিপ করিয়ে দেওয়ার জন্য। একটাই উদ্দেশ্য ছিল, ওর সাথে কথা বলবো, ফ্রেন্ডশিপ করব, কারণ ওর অনেক ফলোয়ার। সজীব নিজে ফটোশ্যুট করতো। আর যেহেতু নুসরাতের সাথে ওর ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, তাই মাঝে মাঝে গেলে আমার সাথেও কথা হতো, কারণ সজীব আমার ফ্রেন্ড। তাছাড়া এরপর ফেসবুকে ফ্রেন্ডও হয়েছি। নুসরাতের সেলফিগুলো ভালো লাগতো বলে খুব সুন্দর করে কবিতা লিখতাম, কমেন্টস করতাম। মাঝে মাঝে একটু মেসেজিং হতো, সেলিব্রিটি টাইপ সেজন্য। এর মাঝে সজীব আর তার গার্লফ্রেন্ডের বার্থডেতে একটা পার্টি রাখলো। বন্ধুরা এঙ্গেজমেন্টে লেগে গেলাম। পার্টিতে অনেকেই এলো। নুসরাত যখন এলো, তাকে বসিয়ে বার্থডে পার্টির কাজ করতে লাগলাম। সজীব ব্যস্ত থাকায় নুসরাতের দিকে খেয়াল রাখতে বলি। ঘুরে ফিরে কয়েকবার জানতে চাইলাম কিছু লাগবে কিনা, অর্থাৎ তার প্রয়োজনের দায়িত্বে ছিলাম আমি। এর মাঝে অনেকবার কথা হলো। নুসরাত যখন অন্যদের সাথে কথা বলছিল, তখন আর সামনে যায়নি। বাকিদের কি প্রয়োজন সেদিকে খেয়াল রাখছিলাম। নুসরাত প্রায় কিছু সময় পর এসে বলল। একটা কোল্ড ড্রিঙ্ক স্যার। হাসি মুখে অবশ্যই বলে, কোল্ড ড্রিঙ্কস এনে দিয়ে যেতে গেলেই বলল। খুব বিচি তাই না? আমিও কিছু কাজ করতে পারি। খুব ফ্রি মাইন্ডলি কথা বলি সব সময়, তাই বললাম। তোমার সাজ নষ্ট হয়ে যেতে পারে, দেখছো না ঘেমে গেছি। দাঁড়িয়ে কিছু সময় গল্প করলাম, ইত্যাদি ইত্যাদি। ফেসবুকে চ্যাট বাড়তে লাগলো। ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেল। এমনকি মাঝে মাঝে দেখা করাটা। আমি কখনো নিজের লিমিটের সীমা ক্রস করতে চাই না, তাই ফ্রেন্ডশিপে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। একসাথে আড্ডা দিয়েছি, টাইম পাস করেছি, কিন্তু নিজের লিমিটের মধ্যে। কিন্তু নুসরাত আমার সাথে কথা বলা বন্ধ করে দেওয়ার পর মনে হতে লাগলো একবার খবর নেই। পরক্ষণে ভাবলাম, না থাক, আগুনে ফু দেওয়ার কী দরকার। নুসরাত খুব সুন্দর একটা মেয়ে, কিন্তু আমি কখনো নিজের লিমিট কোর্স করতে চাই না। তাই ফ্রেন্ডশিপে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই। কিন্তু সেদিনও যা বলল, তা নিয়ে কখনো ভাবতেও পারিনি এমনটা বলবে। আজ কিছুদিন ধরে তার সাথে যোগাযোগ নেই। নতুন সেলফিও দেখি না, ফেসবুকেও তেমন একটা আসে না। ভাবলাম সে ব্যস্ত।
সজীব জানালো নুসরাত নাকি একটা ট্রিট দিতে চায়। কারণটা বলল না, শুধু বলল যেতেই হবে, নুসরাত বলেছে। ফোনটা রাখার পর ভাবলাম আমাকে তো বলে নেই, কেন যাব? কিন্তু ঠিকই গেলাম। যাদের টাকা থাকে তারা যা করে আর কি, যে কোনো কিছুতেই ট্রিট। নুসরাতের ফলোয়ার্স খুব বেশি হওয়ায় সে ট্রিট দিচ্ছে। নুসরাতকে কয়েকবার দেখলাম, কিন্তু একবারও তাকালো না আমার দিকে। বেরিয়ে যেতে ইচ্ছা করলেও পারলাম না। আমার হাতে নুসরাত ঠিকই খাবারটা দিল, কিন্তু অন্যজনের সাথে কথা বলতে বলতে। যদিও ওর প্রতি আমার আবেগী কোনো কিছু ছিল না, তবু ওর অ্যাভয়েড করাটা আমার কেমন যেন লাগলো। সজীবকে বারবার বললাম কখন যাবে। ও মনে হয় বিরক্ত হলো, কারণ গার্লফ্রেন্ডের সাথে ড্যান্স করছিল। আমি ভাবলাম বেরিয়ে যাই, কিন্তু সামনে এসে নুসরাত আমার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই একটা কোল্ড ড্রিঙ্কস হাতে ধরিয়ে দিয়ে গেল। ভাবলাম যাক, অ্যাভয়েড করুক আর যাই করুক, একটু কেয়ার তো করলো। ড্রিঙ্কসটা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে খাচ্ছিলাম। এরপর আর কিছুই মনে নেই। চোখের ওপর জলের ঝাপটা পড়তেই ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে কিছুক্ষণ ঝাপসা মনে হবার পর মনে হলো আমি বিছানায় শুয়ে আছি। বাবা, ঘুম ভাঙলো তাহলে? উঠে পড়ো। হাত দুটো সামনেও নিয়ে আসতে পারছি না, দাঁড়াতেও বল পাচ্ছি না। আমাকে বেঁধে বিছানা উঠে পড়ো। তুমি না ছেলে মানুষ, ঘুম থেকে জেগে ঠিকমতো দাঁড়াতেও পারছো না। সিগারেটের আগুনটা নিভিয়ে মুখের ধোঁয়াটা আমার দিকে ফু দিয়ে উড়িয়ে গেল, কিন্তু গন্ধটা কেমন যেন, মানে সুবাস টাইপ একটু। একটু ব্যথা পেলে কিছু হয় না। আর তুমি তো যে আমাকে এতদিন ধরে ব্যথা দিলে, সেটা তো এটার থেকে আরও বেশি। বিছানাটার ওপরে বসলো, দুহাত পেছনের দিকে রেখে হেলান দিয়ে ঘাড়টা ডান দিকে বাঁকা করে আমার দিকে তাকিয়ে। যেদিন ও আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছিল, আমি সারা রাত ঘুমোতে পারিনি। বৃষ্টির রাত ছিল, পরিবেশটা খুব শীতল ছিল, কিন্তু আমি রাতভর জেগে শুধু কেঁদেছি। কিন্তু সেটা বেশি দিন ছিল না। কিন্তু তুমি এক নাগাড়ে আমাকে অনেকবার কাঁদালে। সেদিনের থেকেও তোমার জন্য আমি বেশি কষ্ট পেয়েছি। পরে কি ভাবলাম জানো? একটা শাস্তি দেই তোমাকে। আসলে ওর শাস্তিটাই তোমাকে দিতে ইচ্ছে করেছে। নুসরাতের কথা বলার ধরন দেখে সত্যি ভীষণ ভয় লাগছে। ও কি করবে, আমাকে মেরে ফেলবে না তো? কি ভাবছো? ভাবার কোনো প্রয়োজন নেই। এতদিনে একবারও তো আমার কথা ভেবে খবর নাওনি। তোমরা সব সময় আমাকেই কষ্ট দিয়ে কি লাভ পাও বলো তো? আমি কি কোনো মানুষ নই? আমার ইমোশনস নিয়ে খেলতে তোমাদের ভালো লাগে, তাই না? বিছানার বালিশের পাশ থেকে একটা ধারালো ছুরি বের করে আমার সামনে রেখে বলল, প্রথমে তোমার শেষ ইচ্ছেটা বলো, আমি পূরণ করব। আর আমিও একটা ইচ্ছে বলবো, আগে সেটা তুমি পূরণ করবে। কি ইচ্ছে? প্রথমে আমাকে একটা চুমু দিতে হবে, তারপর আমাকে আই লাভ ইউ বলতে হবে। এটা কিছু হলো? আমি তো তোমাকে ভালোবাসিই না, বলবো কেন? চোখ রাঙিয়ে বলল, এই এই চুপ। যত বলবে তত কষ্ট পাবে, আমার কথা শুনবে যন্ত্রণা কম পাবে। পালাবার চিন্তা করেই নাটক করলাম। চুমুটা শেষ করতেই সে কম করে 20টা চুমু দিল। হাঁপিয়ে উঠলাম, কিন্তু কিছু না বলে নাটক করে বললাম, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার দুহাত দিয়ে তোমাকে উঁচু করে ধরবো আর তোমার মিষ্টি ঠোঁটটায় একটা চুমু খাবো, জাস্ট এতটুকুই। কি যেন ভেবে হাতের বাঁধনটা খুলে বলল, যেটা বলছো সেটাই, কিন্তু কোনো প্ল্যান থাকলে সেটা ভুলে যাও, নয়তো তোমার বিপদ হবে। কথা মতোই নুসরাতকে উঁচু করে তুললাম খানিক। ওর নিঃশ্বাসটা আমার থুত নিতে লাগছে। খুব ধীরে ধীরে একটু নিচে নামতেই ও চোখ দুটো বন্ধ করে ফেললো। এক হাত ওর কাঁধের ওপর রেখে ধীরে ধীরে গলা ওড়নাটা নিয়ে দ্রুত ওর হাতটা বেঁধে ফেললাম। ও চিৎকার করতে থাকায় বুকের মাঝে চেপে ধরে ছুরিটার দিকে এগোলাম। ও খুব জোরে কামড় দিচ্ছে, কিন্তু ছুরিটা আমার লাগবেই। এক হাত দিয়ে ওকে বুকে চেপে রেখে অন্য হাতে ছুরিটা নিয়ে ওর দিকে গলার থেকে সামান্য দূরত্বে ছুরিটার ধারালো দিকটা রেখে বললাম, চিৎকার করলে আমি তোমাকে মেরে ফেলবো, প্রমিস। ও পাগলি সেটা জানতাম, তবে এতটা সেটা জানতাম না। ছুরিটার দিকে এগিয়ে দিতে চাইছে নিজেকে। আমি ভয় পাই না আলভি, তুমি আমাকে কষ্ট দিয়েছো। কল মি, প্লিজ কল মি। ওকে বিছানার ওপরে ফেলে রেখে নিজের পায়ের বাঁধনটা খুলে ছুরিটা নিজের কাছে রেখেই ওর হাতের বাঁধনটা খুলে বললাম, তোমাকে চাইলে বেঁধেই ফেলে রেখে যেতাম, কিন্তু তোমাকে কষ্ট দিতে চাই না। একটা ভালো বন্ধু মনে করি তোমাকে।
চলে যাচ্ছ যাও, ছুরিটা রেখে যাও। কেন, কি করবে? ওটা রেখে যাও অলভি, ওটা আমার। ছুরিটা বিছানার উপর রেখে তাকিয়ে রইলাম ওর দিকে। ওভাবে তাকাচ্ছ কেন? তুমি চলে যাবে, যাও। আমাকে আমার মতো থাকতে দাও। আমার জীবনটা এরকমই, প্লিজ চলে যাও। নুসরাতের জন্য মনের মাঝে একটু একটু কেমন যেন অনুভব হতে লাগলো। আশ্চর্য রকমের মায়ের টান, যেটার জন্যই ওকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। বিছানাটার উপরে ধপাস করে শুয়ে পড়লাম। মোটেও ভয় করছে না এখন। ও বিছানার উপরে বসে নিচের দিকে তাকিয়ে কাঁদছে। উঠে পাশে বসে কপালের চুলগুলো সরিয়ে সত্যি সত্যি কপালে একটা চুমু এঁকে দিলাম। আরও জোরে জোরে কাঁদতে লাগলো। এভাবে লোভ দিচ্ছ কেন অলভি? আমি জানি তো আবার কষ্ট দিবে। কোলে মাথা রেখে শুয়ে ওর দুহাত ধরলাম। লোভ দিচ্ছে না, আসলে নিজের লিমিটটা কখনো ক্রস করতে চাইনি। কিন্তু তুমি অনেক কষ্ট পেয়েছো দেখছি, সত্যি ভালো লাগছে না। একটা মেয়ে আমার জন্য এভাবে কাঁদলে আমি কিভাবে তাকে ফেলে রেখে যাব বলো? তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, আমার জন্য তোমাকে কাঁদতে হয়েছে। তোমাকে একটা রিকোয়েস্ট করি নুসরাত। এভাবে কেন বলছো? আমি তোমার সব কথা শুনে চলবো। তুমি আর কখনো স্মোকিং করো না। সব সময় করি না, যখন খুব কষ্ট লাগে তখনই। তুমি বলেছ, তাই আর কখনোই করব না। থ্যাংক ইউ, মনে থাকে যেন। মেয়েদের ঠোঁটে লিপস্টিক শোভা পায়, সিগারেট নয়। মনে থাকবে, আমি কখনোই তোমার কথা অমান্য হব না। আমি জানি, তবে তুমি হঠাৎ যে পাগলামোগুলো করো এসব আর কখনো করবে না, প্রমিস করো। প্রমিস করছি, তুমি যা পছন্দ করো না তা আমি কখনোই করব না। এখন আসি, তোমার বাসায় কেউ দেখলে সমস্যা হতে পারে। আলভি শোনো, বলো। ভেবো না পালাতে পারবে। কামড়ের দাগ এত সহজে কিন্তু মিটে যায় না। ঠিক আছে, আমার মনে থাকবে। এটা না হয় তোমার দেওয়া ভালোবাসার একটা শ্রেষ্ঠ উপহার হয়েই রইল। মুখ থেকে লেপটা সরাতেই দেখি তাম্মি চা হাতে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আজকে ছোট বোন চা নিয়ে আসলো, তাও মুখে আজকে হাসি। ব্যাপারটা তো ভাবতে হয়। কিরে, আজ কি সূর্য ভুল দেখে উঠেছে যে তুই চা নিয়ে আসলি? না মানে ভাইয়া, খুব তাড়াতাড়ি তো তোর পায়ে শিকল পড়ছে, তাই একটু সমাদায় করছি আর কি। মানে কি? মানে হলো, গতকাল বাবা আর মা যে মেয়ে দেখতে গিয়েছিল, ওটা তোর জন্য পাকা কথা দিয়ে এসেছে। এবার শুধু বিয়ের তারিখ বের হওয়া বাকি। হি হি হি, যতই পাকা কথা হোক, দেখবি বিয়ে ভেঙে যাবে। হেসে লাভ নেই, বিয়ের আগ পর্যন্ত তোর সাথে মেয়ের দেখা হওয়া মানা বাবার আদেশ। আরে এটা কেমন নিয়ম? বিয়ের আগে নিজের হবু বউকে দেখবো না, তার সাথে কথা বলবো না? শুধু কথা বলতে গিয়েই তো 11টা বিয়ে ভেঙে দিয়েছিস। তার মানে বাবা মা প্ল্যান করে এসব করেছে, আর তাদের বুদ্ধি দিচ্ছে এই শয়তাননি। আমিও দেখে নিব কেমন করে বিয়ে করায়। তবে বিয়ে ভাঙতে হলে আগে মেয়ের সাথে দেখা হওয়াটা প্রয়োজন। আজ আর চা খাবো না, ফ্রেশ হয়ে আগে বাবার সাথে কথা বলে নেই। খাবার টেবিলে সবাই বসে আছি, বাবাকে কিছু বলবো এর সাহসও পাচ্ছি না। আর কথা না বলা পর্যন্ত গলা দিয়ে খাবারও নামাতে পারছি না। আর এদিকে অফিসে লেট হচ্ছে। হঠাৎ বাবা বলে উঠল, রাজ, তোমার দুই বন্ধুকে বলো তো আমার সাথে দেখা করতে। কেন? আরে বিয়েবাড়ির কাজকে আমি একাই সামলাতে পারবো, তাই তোমার বন্ধুদের কাজগুলো ভাগ করে দিব। কার বিয়ে বাবা? বাবা আমার দিকে তাকালো, মনে হয় চোখ দিয়ে পুড়িয়ে ফেলবে। বাবাগুলো এমন হিটলার কেন? বাবার চোখে তাকানো দেখেই আমিই বললাম, আমারই তো বিয়ে। শোনো, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, এবার বিয়েটা যদি ভেঙে যায় তাহলে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না। এটাই আমার শেষ কথা। হুম। বাবা আর কোনো কথা না বলে টেবিল থেকে উঠে গেল। আর এদিকে তাম্মি হাঁটছে। সব এই ফাজিলের কাজ। দেখি মায়ের থেকে মেয়ের বাড়ির ঠিকানাটা পাওয়া যায় কিনা। এদিকে অফিসে লেট হয়ে যাচ্ছে, রাতে এসে ঠিকানা নেওয়া যাবে। রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ফেসবুকে চালাতে চালাতে ভুলে গেছিলাম যে আমার ঠিকানাটা নেওয়ার কথা। প্রায় চোখটা লেগে যাচ্ছিল ঘুমে, তখনই ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার, হতে পারে কোনো জরুরি কল, তাই রিসিভ করলাম। শুনলাম বিয়ে ভাঙা আপনার নাকি এক ধরনের বাতিক আছে। কে বলছেন? যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সে বলছি। ও যাক, ভালো হয়ে গেল। আপনার সাথে আমার দেখা করাটা খুব জরুরি। কেন,
কেন, আপনার কি কি সমস্যা তা বলবেন তো? আপনি মানে? আরে রাজ সাহেব, আপনার এসব বাতিক অন্য সব মেয়েদের দেখান। আপনাকে আমি অনেক আগে থেকেই চিনি। যখন আপনার সাথে আমার বিয়ে ঠিক হয় তখন আমার হাসি পেয়েছিল, কেন? কারণ আপনি তো বিয়ে ভাঙার জন্য উল্টাপাল্টা কত কথাই বলবেন, আর এগুলো আমার শুনতে হবে? আচ্ছা, আপনার নামটা কি? নাম দিয়ে কি আসে যায়, তবে আপনি কি কি বলতে পারেন সেগুলো আমি খুব ভালো করেই জানি। বলেন তো, আমি কি বলবো? আপনি একটু কাদো কাদো গলায় বলবেন, শোনেন, আমার না একটা গোপন বিয়ে হয়েছে আর দুটো বাচ্চা আছে, কিন্তু বাবার ভয় বলতে পারিনি। আপনি এই বিয়েতে মানা করে দেন প্লিজ। তাই তো মিস্টার রাজ? ওই, আপনি কে বলেন তো? সেটা বিয়ের দিনই দেখেন। আজকের জন্য এখানে গল্পটা সমাপ্ত করি। টাটা। ওই শোনেন। কে শুনে কার কথা? ওপাশ থেকে ফোনটা কেটে দিল। এই বিয়ে ভাঙ্গা তো মুশকিল হয়ে গেল, কিন্তু এই মেয়ে যেভাবে আমার সাথে কথা বলছে মনে হচ্ছে এই মেয়ে আমার পরিচিত। আর আমার নাম্বার নিশ্চিত তাম্মি দিয়েছে, আর আমার সম্পর্কেও এসব তাম্মিই বলেছে। ছোটো বোন থাকলে বাড়ির পিছনে বাঁশবাগানের প্রয়োজন হয় না, যা দরকার ছোটো বোনই করে দেয়। আজ 16ই ডিসেম্বর, তাই অফিস বন্ধ। রিজু আর অনিককে ফোন দিয়ে বাসা থেকে বের হলাম। তিনজনে নদীর পাড়ে বসে আড্ডা দিচ্ছি। তবে আমাদের আড্ডার মূল টপিক হলো আমার বিয়ে ভাঙ্গা। দেখ বন্ধু, এবার তোরা যদি আমার বিয়েটা ভেঙে দিতে পারোস তাহলে গত 11 বারের থেকে বেশ বড় করে পার্টি দিব। কেন রে, এত চাপে আছিস কেন? আগে যেভাবে আমরা মিলে বিয়ে ভেঙেছি সেভাবেই ভাঙবো। তুই মেয়েকে ফোন দিয়ে বলবি তুই বিবাহিত আর তোর বাচ্চা আছে, আর আমরা মেয়ের বাসায় গিয়ে তোর নামে বদনাম করে আসবো। এত সহজ নয়। এবার মেয়ে এইসব জানে, আর বিয়ের আগে পর্যন্ত মেয়ের সাথে দেখা করা যাবে না, এটা বাবার আদেশ। তো আর কি, বিয়ে করে নে। এমনি অনেক দিন হলো বিয়ের দাওয়াত খাওয়া হয় না। এটা সম্ভব না। কেন সম্ভব না? আর তুই বিয়ে করতে চাস না কেন? আমার কয়েকটা ছোট স্বপ্ন আছে, যা পূর্ণ করার আগ পর্যন্ত বিয়ে করার ইচ্ছে নেই। কি স্বপ্ন? নিজের টাকায় ছোট্ট একটা দোতলা বাড়ি করব, সেখানে বাবা মা আর বোনকে নিয়ে শান্তিতে থাকবো। ছোট্ট একটা বাগান থাকবে। এমনভাবে বলছিস যেন তোর বাড়ি নেই। আরে ওইটা তো আমার বাবার তৈরি করা বাড়ি। দেখ রাজ, এসব বাদ দিয়ে এবার চুপচাপ বিয়েটা করে নে। আর এত চাপ নিস না, বিয়ের পরও এসব করা যায়। আমি জানি না আমার হবু বউ কেমন, সে আমার পরিবারকে কি চোখে দেখবে, আর আমি বিয়ের পর কিভাবে স্বপ্ন পূরণ করব। ধুর, আমরা আর তোর বিয়ে ভাঙানিতে নেই। আঙ্কেল গতকাল রাতে ফোন দিয়েছিল, বলেছে এবার তোর বিয়েটা করে দিতে পারলে টানা 3 দিন পার্টির খরচ দিবে। যা ভাগ শালা, ঘর শত্রু বিভীষণরা দুইটাই হাসতে হাসতে চলে গেছে। আর আমি সেই জায়গায় বসে নিজে ভাবছি কি করব। এমন একটা সমস্যায় পড়লাম যে কি করব বুঝতে পারছি না। তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি সেই অপরিচিত নাম্বারটা, আবার সেই মেয়ে। বলেন হবু বউ। ওমা, আজ আমার জানুর মুখে এত ভালোবাসা কেন? ওমা, আর কয়টা দিন পর আমাদের বিয়ে, এখন ভালোবাসা না দেখালে ভবিষ্যতে কি করব? আমার বাসা ঠিকানা পাওয়ার জন্য এত মধু, তাই না? এই মেয়েটা বুঝলো কেমন করে? আরে এটা মেয়ে না সর্বজান্তা। কি হলো মশাই, সব রোমান্টিক কথা শেষ? না, আসলে ঠিকানাটা দিলে ভালো হতো। ঠিক আছে, আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি, আপনি বিকালে চলে আসেন। ধন্যবাদ। রিজুকে সাথে করে নিয়ে বিকেলে মেয়ের বাসায় চলে আসলাম। বাহ, বেশ আয়োজন হয়েছে তো। বাসায় এসে বসতেই চিৎকার মেরে উঠলাম, ও মা গো! এই বসার জায়গায় পিন রাখছে কে? ও মা গো, কি ব্যথা! কপাল ভালো যে রুমে কেউ ছিল না, দেখলে তো মান সম্মান ধরে টানাটানি হতো। যা হোক, সমস্যা না। একটু পর আঙ্কেল আসলো। বাবা, তুমি তুমি যে আসবে আমার জানা ছিল না, তাই বেশি আয়োজন করতে পারিনি। সমস্যা নেই আঙ্কেল, কিন্তু আঙ্কেল আপনার সাথে আমার কথা ছিল। বাবা, রাগ করো না, তোমার সাথে একটু পর কথা বলি। একটু আগে তোমার বাবা এসেছে, পাশের রুমেই আছে। বাবা? তুমি বসো, আমি ডাকছি। আমি রিজুর দিকে তাকিয়ে আছি, আর রিজু হেসেই চলেছে। হায় রে কপাল, এবার মনে হয় আমার কোরবানি হয়ে যাবে। একটু পর আমার বাবা রুমে আসলো, আর বাবাকে দেখে আমার হয়েই গিয়েছে। তখন আঙ্কেল আমায় বলল, না বাবা, এবার কি বলবে বলো। তোমার বাবা আর আমি দুজনেই এখানে আছি। না আঙ্কেল, এমনি।
বাবা, তুমি চাইলে আমার মেয়ে তনুর সাথে দেখা করতে পারো। হুম। একটা পিচ্চি মেয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে আসলো, তারপর মেয়েটা চলে গেল। রুমে কেউ নেই নাকি? আমি ভালো করে রুমটা দেখতে লাগলাম। ভালোই গোছানো রুম, তবে টেবিলের বইগুলো এলোমেলো, কারণ টেবিলের বইগুলো ঠিক নেই। মনে হয় মেয়েটার বই পড়ার খুব শখ। সব বইয়ের মাঝে একটা বই আমার নজর কাড়লো, নবনী। আমিও এরকম একটা বই একজনকে দিয়েছিলাম। পেছন থেকে একটা মেয়ে বলল। পিছনে ফিরতেই আমি থমকে গেলাম। এই তো সেই তনু, যারে একটিবার দেখার জন্য প্রতিটা গোধূলির রং গায়ে মেখে ব্রিজে দাঁড়িয়ে অপেক্ষা করতাম। এটা সেই তনু, যার জন্য বৃষ্টিতে চুপি চুপি ওর কলেজের সামনে গিয়ে দাঁড়াতাম। আজ এত বছর পর আবার মুখোমুখি, তাও তার সাথে আমার বিয়ের কথা। এটা কি ভাগ্য নাকি স্বপ্ন? কি হলো, চুপ করে আছেন কেন? তনু, তুমি কি স্বপ্ন? চিনতে পারছেন তাহলে? চিনতে পারছি বলেই তো তনু শব্দের সাথে তুমি উচ্চারণ করেছি, নয়তো আপনি করেই বলতাম। বলেন তাহলে, আপনার কি কি সমস্যা? কেন বিয়ে করতে চান না? তনু, একটা গোধূলি তোমার পাশে থাকার অধিকার চাই। বাবা মশাই, আসলেন বিয়ে ভাঙতে আর এখন কি সব বলছো? জানি না, তবে এটা বলতে চাই, তোমাকে আর হারাতে পারবো না। তবে আমি বিয়ে করতে পারবো না। কেন? এমন ভীতু ছেলেকে তো আর বিয়ে করা যায় না, যে বিয়ে করতে ভয় পায়। দেখো, আগে যদি বিয়ে না ভাঙতাম, এখন তো তোমায় পেতাম না। যদি আগের 11টা মেয়ের মাঝে আমি একজন হতাম। যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কিছু বলো না প্লিজ। সরি, আমি এক্ষুনি গিয়ে বলবো তুমি আমায় রিজেক্ট করেছো। ওই না। আর কোনো কথা না বলে তনু রুম থেকে বেরিয়ে গেল, আর সবার সাথে কথা বলল। আমি আর কারোর সাথে কথা না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম। যা ভেবেছিলাম তাই হলো। বাবা বাসায় এসে যা না তাই বলে আমায় কথা শুনিয়েছে, কিন্তু আমি কিভাবে বোঝাবো এই তনুর জন্য এখনও অপেক্ষা করছি। তনুর বাসা চিনতাম না বলেই বিয়ের কথা বাসায় বলতে পারিনি, কিন্তু এখন কেন পেয়েও হারাচ্ছি। সকালে অনেকদিন পর সাইকেল চালাতে বের হলাম, তবে সাইকেলটা ছোট এক ভাইয়ের। আজকে ইচ্ছা হচ্ছে আর একটা বার তনুর পথে দাঁড়াবো। হয়তো ওর কাছে আমি কিছু না, তবে আমি তো আর ভুলতে পারবো না। তনুর বাসা থেকে একটু সামনে একটা চায়ের টঙের বাইরে দাঁড়িয়ে চা খাচ্ছি। কিছুক্ষণ পর মহারানী বাসা থেকে বের হয়েছে, মনে হচ্ছে কোথাও যাবে। আমাকে দেখেও না দেখার মতো পাশ কাটিয়ে চলে গেল। আমি চায়ের টাকা দিয়ে সাইকেল নিয়ে তনুর পিছু নিলাম। তনু একটা রিক্সা নিয়ে যেতে লাগলো, আর আমি ওর পাশে। ও মাঝে মাঝে আমায় দেখছে, তবে এত রাগের কি হলো বুঝলাম না। রিক্সাটা পাবলিক লাইব্রেরিতে এসে থামলো। ও রিক্সাটার ভাড়াটা দিয়ে আমার দিকে তাকালো। এভাবে পিছু নেওয়ার মানেটা কি? কোথায় পিছু নিলাম? আমি তো তোমার পাশ দিয়েই যাচ্ছি। দেখো, রাগাবে না একদম। ও, সত্যি তুমি রেগে গেছো? এতই রেগেছো যে আপনি থেকে সোজা তুমিতে চলে এসেছো? যা ইচ্ছা হয়েছে ডেকেছি, তাতে তোমার কি? ও, আমাকে ডাকবে আর আমি কিছু বলতে পারবো না? ভালো হচ্ছে না কিন্তু। বিয়েটা তো করলে না, অন্তত বিয়ের দাওয়াতটা তো নাও। মানে? এতদিন যে তোমার কথা ভেবে বিয়ে করিনি, কিন্তু এখন যেহেতু তুমি বিয়ে করবে না, তাহলে আমাকে তো বিয়ে করতেই হবে। তাই গতকাল একটা মেয়ে দেখে আসলাম, আর সামনেই বিয়ে, এটা জানাতেই আসলাম। সত্য বলছেন? অন্যদিকে মুখ করে গলাটা ভেঙে ভেঙে আসছে। ও তেরি, বিয়ের কথা শুনে তুমি থেকে আপনিতে চলে গেলে? জানি না। আচ্ছা, তাহলে আমি আসি, তোমার বাসায় বিয়ের কার্ড চলে যাবে। আমি আর কথা না বাড়িয়ে চলে আসছিলাম, তখন পিছন থেকে আবার ডাকলো। রাজ, বলো। সত্যি আপনি বিয়েটা করবেন? একটু কষ্ট হবে না? কি করব? তুমি তো আর বিয়ে করবে না। এখন যদি রাজি হই? তাহলে তো অন্যদিকে তাকিয়ে কথা না বলে একটু আমার হাতটা ধরে হাঁটা যায় না? মানে? আরে বোকা মেয়ে, তোমার মনে আমার জায়গাটা কতটুকু এটা দেখতেই তো নাটকটা করলাম। আসলে আমার বিয়ে ঠিক হয়নি। আমার দিকে তনু রাগি চোখে তাকিয়ে আছে। এতক্ষণ যে কান্না করবে করবে ভাব, আর সেই এখন রিনা খান ভাব। শুধু বিয়েটা হতে দাও, কপালে কি আছে শুধু দেখো। আমাকে কষ্ট দেওয়ার মানেটা দেখো। যা আছে কপালে দেখা যাবে বিয়ের পর। এবার চলো একটু সামনে যাই। যাব, তবে সাইকেলের সামনে বসবো কিন্তু। চলো আসো। যাই হোক গে, যে আছে কপালে সে কখনো হারায় না। তনুকে হারানো সম্ভব না।
আপাতত আপনারা বিদায় হন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের কোনো দিনে। ধন্যবাদ সবাইকে।